হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমাদের ডিসকাশনটা যেটা আমরা করতে চলেছি সেটা কিন্তু অন্যান্য ডিসকাশনের থেকে একটুখানি আলাদা, এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আমরা কি নিয়ে বলতে চলেছি। আজকে আমি নিট 2025 যারা 2025 সালে নিট দিতে চলেছো বা তারপরে যারা পরে ভবিষ্যতে ইউটিউবে ভিডিওটা থাকবে এবং ভবিষ্যতে যারা নিট দেবে সবার জন্যই বলছি যে নিটের জন্য আমি বোটানির একটা কি দেব, গাইড ম্যাপ দেব। ঠিক আছে, নিটের জন্য আমরা কি করব, বোটানির একটা গাইড ম্যাপ দেব। আমি সোমস ক্লাসরুমে নিট রিলেটেড বোটানিটা তোমাদের পড়াতে চলেছি। এই ব্যাপারটা সোমনাথ স্যার আগেই ঘোষণা করেছে এবং আজকে আমি ফার্স্ট বোটানি রিলেটেড এই কনসেপ্ট এই টপিকটা নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বোটানির গাইড ম্যাপ দিতে চলেছি তোমাদের। স্যার গাইড ম্যাপটা আবার কি? গাইড ম্যাপ মানে বোটানিতে কি পড়বে কি না পড়বে এইটা। মানে হঠাৎ করে যদি তুমি ভাবো যে নিট আমি দেব, তাহলে ইউটিউবে যদি সার্চ করো যে তাড়াতাড়ি করে যে কি হাউ টু ক্র্যাক নিট, হাউ টু গেট 180 আউট অফ 180 ইন বোটানি, তো প্রচুর ভিডিও পেয়ে যাবে। বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে তোমাকে শেখানো হবে যে এইগুলো করো, তাহলে তুমি কি হয়ে যাবে, তোমার বোটানি উতরে যাবে, তোমার জুলজি উতরে যাবে, তোমার বায়োলজি উতরে যাবে, ফিজিক্স উতরে যাবে, অনেক ভিডিও পেয়ে যাবে তুমি। ঠিক আছে, কিন্তু আমি এখানে এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো কমেন্ট বক্সেও আমি শিওর যে আমি কমেন্ট বক্সেও এগুলো দেখতে পাবো যে স্যার আমি অ্যাপিয়ার করেছিলাম আগের বছর, আমি এবছর পরীক্ষা দিয়েছি স্যার, এই প্রবলেমগুলো আমি ফেস করেছি। আমি কিছু প্রবলেমের কথা বলবো এবং তার প্রপার সলিউশনের কথা বলবো, কারণ নিট এখন এতটাও নতুন জিনিস নয় যে মানে কেউ জানে না এই ব্যাপারে। নিটের ব্যাপারে মোটামুটি সবাই জানে, এবং বোটানি জুলজি আলাদা আলাদা সাবজেক্টে পরীক্ষা হয়, এনসিইআরটি পড়তে হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো মোটামুটি সবাই জানে। যদি না জেনে থাকো, বিগিনার হয়ে থাকো, যে তুমি সদ্য 11-এ উঠেছো, তুমি জানো না, তো তাদের জন্য এই ভিডিওটা যে কিভাবে তুমি বোটানিটা পড়বে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি চলে আসি এই যে বোটানি, সেটা হচ্ছে নিটের জন্য যে বোটানিটা পড়তে হবে সেখানে পুরোপুরি আমাদের এনসিইআরটি ফলো করতে হবে। এনসিইআরটি ফলো করতে হবে। এনসিইআরটি ছাড়া নিটে কোনো উপায় নেই। এনসিইআরটি ছাড়া নিটে কিচ্ছু করতে পারবে না। তুমি মোটা মোটা বই একের পর এক বই তুলে নাও, তুমি এই বইটা ওই বইটা সেই বইটা বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল দেখে নাও, বিভিন্ন তোমার ইনস্টিটিউটের স্টাডি ম্যাটেরিয়াল আছে, নাম করা স্টাডি ম্যাটেরিয়াল, রেপুটেড ব্র্যান্ডেড স্টাডি ম্যাটেরিয়াল। বইটা তুললেই পিছনে হু করে দেখবে যে এমন এমন লোকের ছবি দেওয়া আছে যারা নাকি AIR 1 হয়েছে, 13 হয়েছে, 14 হয়েছে ইত্যাদি ইত্যাদি, গোটা অল ইন্ডিয়াতে নাকি তাদের র্যাঙ্ক, তারা নাকি এই বইটা পড়ে। আমি বলছি ওগুলো সব প্রমোশন আর মার্কেটিং এর জন্য হয়। অ্যাকচুয়ালি যদি কেউ নিট পায় বায়োলজিতে, সে আদ্যপ্রান্ত একটাই কথা বলবে, এনসিইআরটি। এর বাইরে কোনো কথা কোনো কিছু নিটের জন্য হয় না, অ্যাটলিস্ট বায়োলজিতে তো হয়ই না। শিওর, আমি এটা পুরো পাক্কা বলে দিলাম। আমি এক একটা PYQ কোশ্চেন তুলে দেখিয়ে দেবো যে কোথার থেকে এনসিইআরটির কত নম্বর পেজ থেকে এসছে, আমি দেখিয়ে দেবো গ্যারান্টি, যে এনসিইআরটির বাইরে আর কিচ্ছু লাগে না। এবার এনসিইআরটি পড়বো কি করে স্যার, এটা একটা বড় সমস্যা, যে এনসিইআরটি পড়বো কি করে। এই চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার্স যারা রয়েছে তারা সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট। যদি কোনো ISC বোর্ডের স্টুডেন্ট সেও যদি এই চ্যানেলের ভিডিওটা দেখে থাকে, সেও একই প্রবলেম ফেস করবে। স্যার এনসিইআরটি তো প্রচন্ড কনসাইজড বই, কনসাইজড বলতে এই 3 লাইনে এত বড় থিওরিকে 3 লাইনে লিখে দিয়েছে স্যার। এই 3 লাইন পড়ে আমার ঠিক মানে মনটা মনোপুত হচ্ছে না। ছোটবেলা থেকে অনেকটা বিস্তারিত ভাবে পড়ে এসেছি না, সত্যি হতে পারে সমস্যাটা, কিন্তু আমি তাও বলবো এনসিইআরটির ওই 3 লাইনেই নিজেকে বোঝার মতন করে নিজের মাইন্ডটাকে তোমায় মডিফাই করতে হবে। কি বললাম, এই 3 লাইন পড়েই এই টপিকটাকে বোঝার মতন তোমার মাইন্ডটাকে মডিফাই করতে হবে। ওখানে 3 লাইন দেওয়া আছে, কিন্তু দাড়ি কমা ওখানে ওরকম ভাবে পয়েন্ট করেনি, এবং পয়েন্ট করেনি বলে জায়গাটা ছোট হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা ওই 3 লাইনে অনেক কিছু আছে। এনসিইআরটির 3টে লাইন, যদি একটা টপিকে 3টে লাইন থাকে তাহলে ওই 3টে লাইনে অনেক কিছু আছে, কিন্তু কি মূল সার কথাটা আছে সেটা তোমায় বুঝতে হবে। তো এবার
স্পেশালি বেঙ্গলি মিডিয়াম বা অন্যান্য বোর্ড থেকে বিলং করছে, যারা ছোটবেলা থেকে এনসিইআরটি পড়োনি, সিবিএসই বোর্ডের স্টুডেন্টরা ছোটবেলা থেকে এনসিইআরটি পড়ে, তো তাদের হয়তো এই সমস্যাটা হবে না, বাট বাকিদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। স্যার এনসিইআরটি পড়তে গিয়ে কেমন বোকা বোকা লাগে স্যার, এনসিইআরটি পড়তে গিয়ে ঠিক বুঝতে পারি না স্যার। তো তাদের জন্য বলবো ডান দিকে এনসিইআরটি, বাঁ দিকে নোট খাতা। ডান দিকে কি বললাম? এনসিইআরটি, আর বাঁ দিকে তোমার নিজস্ব নোটবুক। এই দুটো ছাড়া কোনোভাবে উপায় নেই তুমি যে নিজেকে বের করবে। স্পেশালি যাদের এনসিইআরটি পড়ার অভ্যাস নেই, সিবিএসই বোর্ডের স্টুডেন্টদের কথা বলছি না, তারা পড়ে নেবে, বাট স্টিল আমার মনে হয় তারাও এখানে বেনিফিট পাবে, কারণ এনসিইআরটির এক একটা লাইন খুঁটিয়ে যেভাবে নিটে কোশ্চেন আসে, সেক্ষেত্রে এইভাবে পড়াটা অনেকটা সুবিধাজনক হবে। কিভাবে পড়বে দেখো, ধরো এখানে আছে একটা পয়েন্ট পার্থেনোজেনেসিস, এর মধ্যে 3 লাইন লেখা আছে। তো এই পার্থেনোজেনেসিসের যদি লাইনগুলো পড়ো, তার মধ্যে কি পাবে? একটা মূল কথা পাবে, যে যেখানে কি হয়, যেখানে তোমার যে ভেজিটেটিভ টাইপ অফ প্রোপাগেশন করে, মিওসিস ছাড়া কোনো একটা গ্যামেট, সেটা কি হয়? কমপ্লিটলি একটা নিউ অর্গানিজম ফর্ম করে। ঠিক আছে, মিওসিস ছাড়া কোনো একটা গ্যামেট মাইটোটিক্যালি ডিভাইড করে এবং তারপর তার মধ্যে কিছু চেঞ্জেস হয়, এবং চেঞ্জেস হয়ে সে কমপ্লিটলি একটা নিউ অর্গানিজম ফর্ম করে, যেরকম ফ্রগে হয়। ব্যাঙাচি থেকে ব্যাং হয়, ট্যাডপোল থেকে ফ্রগ হয়। স্যার আপনার কথা একটু বেশি ইংলিশ শুনছি এখন। হ্যাঁ, অভ্যাস করতে হবে, কারণ এনসিইআরটির যে ভালো বই, মানে এনসিইআরটির যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড যেটা বই, সেটা ইংলিশেই পাবলিশ হয়, বাংলায় এনসিইআরটি অ্যাভেলেবেল আছে, কিন্তু তাতে অনেক কিছু মিসিং। বাংলায় এনসিইআরটি পড়িস না, আমি বলবো বাংলা এনসিইআরটি পড়িস না, কারণ অনেক তথ্য আমি নিজের চোখে দেখেছি যে একটা একটা করে প্যারাগ্রাফ ওখানে উড়িয়ে দিয়েছে, মানে এনসিইআরটি ইংলিশ এনসিইআরটিতে আছে, বাংলায় নেই। তাহলে যদি প্রশ্নটা ওখান থেকে হয়, আর কোশ্চেন যদি তোকে প্র্যাকটিস করতে হয়, ইংলিশেই করতে হবে, কারণ রিসোর্স তো সব ইংলিশে। আমি কটা প্রশ্ন তোকে বাংলায় ট্রান্সলেট করে দেবো? 10টা ক্লাসে করিয়ে দিলাম, 20টা ক্লাসে করিয়ে দিলাম, কিন্তু বাকি যখন প্র্যাকটিস করতে বলবি, তুই একটা মোটা বই নিয়ে বসবি, তার মধ্যে সব প্রশ্ন হুরু, মানে কি বলবো, অবরোহ, সব প্রশ্ন সব ইংলিশে। তো ইংলিশে তো প্র্যাকটিস করতেই হবে বস। সেই জন্যই হয়তো আমার আজকের কথাগুলোতে এবং নিটের ক্লাসগুলোতে ইংরেজি শব্দ একটু বেশি আসবে, ইংলিশ টার্ম একটু বেশি আসবে, কিন্তু ডাক্তারি পড়তে যাবে বাবা আর ইংলিশটা শিখবে না, মানে ইংরেজিতে তুমি টার্মগুলো শিখবে না, এখনো সেই পুরনো অপুংজনিতেই আটকে থাকবে, পার্থেনোজেনেসিস কি জানবে না, তো তাহলে আমার মনে হয় একটুখানি সমস্যার মুখে তোমায় পড়তে হতে পারে। যাই হোক, আমি আবার ফিরে আসি আমাদের পুরনো টপিক। এনসিইআরটিতে পার্থেনোজেনেসিস পড়লাম, পড়ে এটাকে জাস্ট দুটো ওয়ার্ডে আমাকে লিখতে হবে। এই নোটবুকে আমি পার্থেনোজেনেসিস বলে হেডিং করলাম, জাস্ট দুটো ওয়ার্ড ইউজ করলাম। কি কি দুটো ওয়ার্ড? যেটা আমি এনসিইআরটিতে একটা হাইলাইটার বা একটা মার্কার দিয়ে মার্ক করেছি। কি হয় এখানে? কি হয় না, গ্যামেটের ফিউশন হয় না। তো আমি প্রথমে লিখলাম উইদাউট ফিউশন অফ গ্যামেট। আমার এখানে লেখার জায়গা নেই, তাই আমি লিখছি না, মুখেই বলছি উইদাউট ফিউশন অফ গ্যামেট। এবং অ্যাকচুয়ালি এখানে লেখানোটা শেখানো, মানে কিভাবে লিখতে হয় সেটা আমার শেখানোর দরকার। উইদাউট ফিউশন অফ গ্যামেট সেটা আমি লিখলাম। এবং দ্বিতীয়ত আমি লিখলাম ইউজুয়ালি ফাউন্ড ইন হোয়াট? ইউজুয়ালি ফাউন্ড ইন সাম অর্গানিজমস লাইক হানিবি। হানিবি এর মধ্যে মেল যারা রয়েছে, পুংলিঙ্গধর যারা রয়েছে, তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরকম ভাবে জাস্ট জিনিসগুলোকে ছোট করে কনসাইজ করে আমার নোটবুকে তুলে রাখতে হবে। ডায়াগ্রাম বানানো শিখতে হবে। ডায়াগ্রাম বানানো কিরকম স্যার? ওয়ার্ড ডায়াগ্রাম, মানে 3টে শব্দ তার মাধ্যমে একটা গোটা। ধরো আমি পড়ছি এরকম যে একটা ক্লাসকে দুটো কিংডমে ভাগ করা হচ্ছে, মানে সরি, একটা কিংডমকে এতগুলো ক্লাসে ভাগ করা হচ্ছে। তো তুমি যখন লিখবে আর এরকম ভাবে লিখবে না দিস কিংডম ইজ ডিভাইডেড ইন অমুক ক্লাসেস, বা এরকম ভাবে লিখবে না। 5 kingdom classification, RH Whittaker given 5 kingdom classification and here we have 5 kingdoms, that is Monera, Protista, এরকম ভাবে লিখবে না কখনো নোটে। ওরকম ভাবে তো বইতে লেখা থাকে। নোটে কি হবে? নোটে ডাইরেক্ট 5 kingdom classification, তার মধ্যে 5টা ভাগ, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমেলিয়া। দরকার পড়লে খাতাটা ডান দিক করে ঘুরিয়ে নাও এবং ঘুরিয়ে প্রতিটা মনেরার নিচে মনেরার বৈশিষ্ট্য লিখে ফেলো, প্রোটিস্টার নিচে প্রোটিস্টা, ফাঙ্গির নিচে ফাঙ্গি, প্লান্টির নিচে প্লান্টি, অ্যানিমেলিয়ার নিচে অ্যানিমেলিয়া। মানে এইভাবে কনসাইজড ওয়েতে নোটসটাকে নিয়ে আসতে হবে যাতে কুইক রিভিশন করতে পারো। আর নিটের ক্ষেত্রে একটা বড়সড় সমস্যা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে বাইরের জিনিস বেশি পড়া। নিটে আমি বললাম এনসিইআরটি ফলো করতে হবে। কিভাবে ফলো করতে হবে? ছোট্ট একটা রূপ দিলাম। যদি দরকার পড়ে আরো ডিটেইল ভিডিও নিয়ে আসবো যে এনসিইআরটি কি করে পড়তে হয়, বাংলা মিডিয়ামের ছাত্ররা কি করে এনসিইআরটি পড়বে, ঠিক আছে? তো আরো ডিটেইল ভিডিও নিয়ে আসবো। আপাতত এনসিইআরটি ফলো করতে হবে। ফলো করে পড়ে নিলি যে অমুক টপিকটা আমি পড়ে নিলাম, অমুক চ্যাপ্টারটা আমি পড়ে নিলাম, রিপ্রোডাক্টিভ হেলথ আমি পড়ে নিলাম,
পড়ে নেওয়ার পর, ঠিক আছে, পড়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, সেই চ্যাপ্টারের ওপর পিওয়াইকিউ, নতুন শব্দ লাগলে বলে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে পুরানো বছরের প্রশ্নপত্র, পুরনো বছরের প্রশ্ন তোরা মোটামুটি 2015 থেকে ফলো কর, 13 থেকেও করতে পারিস, 2015 থেকে ফলো কর, 2015 থেকে আপ টু 2024 তো পরীক্ষা হয়েছে, আবার রিনিট হবে কি হবে না এই নিয়ে বিশাল বড় দ্বন্দ্বে রয়েছে সবাই, দেখা যাক কি হয়, যদি হয় আরেকবার পরীক্ষা তো 2025-এ আরেকটা প্রশ্নপত্র তোরা পাবি। তো যাই হোক, তো ওই রকম ভাবে এই 2024 পর্যন্ত আমি বলবো 15 থেকে 24 এইটুকু ফলো করলে অনেকটা হয়ে যাবে। এবার ফলো করলে কি হবে, যেই মাত্র তুই এনসিইআরটি পড়েছিস, পিওয়াইকিউ সলভ করেছিস, তোর আইডিয়া তৈরি হয়ে যাবে এনসিইআরটির কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। ভাই আমি বলছি পিওয়াইকিউ সলভ করতে গিয়ে দেখবি যে এনসিইআরটির মধ্যে তুই এরকম একটা ক্লাস্টার খুঁজে পাবি। যদি তুই পিওয়াইকিউ না সলভ করিস তাহলে এনসিইআরটিটা পুরোটাই তোর সিলেবাস, কিন্তু যদি এনসিইআরটি থেকে সলভ করে পড়ে তারপর যদি পিওয়াইকিউ সলভ করিস তাহলে তুই তার মধ্যে কিছু ক্লাস্টার খুঁজে পাবি। স্যার ক্লাস্টার বলতে কি বোঝাচ্ছেন? ক্লাস্টার বলতে বোঝাচ্ছি আমরা তার মধ্যে এমন কিছু কিছু ছোট ছোট জায়গা পাবো যেখান থেকে প্রশ্ন প্রতিবার ঘুরে ঘুরে আসে। মেবি সেম প্রশ্ন আসে না, এটা বোর্ড না যে এরকম ভাবে একটা প্রশ্নের পাশে আমরা পিওয়াইকিউর বইতে 2013, 15, 17 এরকম দেখতে পাবো, এটা বোর্ড না, এরম হয় না, এরম হয় না ঠিকই, কিন্তু জায়গা কিন্তু ঘুরে ফিরেই আসে। মানে প্রতিবার যদি ওই টপিকটা ইম্পর্টেন্ট হয় তাহলে কোনো না কোনো বছর কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওইখান থেকে ওই টপিক থেকেই প্রশ্ন পড়েছে। একটা চ্যাপ্টারে মেরে কেটে হয়তো এরকম 20 থেকে 25টা টপিক বেরোবে, বা বড় চ্যাপ্টারের কথা বললাম, ছোট টপিক চ্যাপ্টার হলে আরো অনেক কম বেরোবে যেখান থেকে অ্যাকচুয়ালি প্রশ্নটা হয়। তোদের ওই জায়গাটাকে ট্রেস করতে হবে, ট্রেস করে সেই ব্যাপারটা যাতে তোর নোটসে, তোর নিজস্ব নোটসে যাতে ভালো করে লেখা থাকে, তার কনসেপ্টসগুলো যাতে ভালো করে ক্লিয়ার থাকে, সেটা একবারে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে পিওয়াইকিউ। এনসিইআরটি পড়লি, পিওয়াইকিউ করে নিলি, পিওয়াইকিউ কি সাফিসিয়েন্ট না, কারণ এমন অনেক প্রশ্ন হতে পারে যেটা ওই টপিকটা থেকে ছুঁয়ে গেছে বা ওই টপিকটাকে পুরোপুরি কভার করেনি পিওয়াইকিউতে, কিন্তু ভবিষ্যতে বছরে আসতে পারে। তার জন্য আমি বলবো যে বিভিন্ন এমসিকিউ বুক হয়, এমসিকিউ বুক, এখানে আমি বলবো এনসিইআরটি বেসড এমসিকিউ বুক কিনতে, এনসিইআরটি বেসড এমসিকিউ বুক। আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে তোদের কিছু এমসিকিউর প্যাটার্ন বা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন তোরা অ্যাভেলেবেল দেখতে পাবি। যদি এখনো আমি অ্যাভেলেবেল করিয়ে উঠতে পারিনি, বাট কিছুদিনের মধ্যে ওগুলো আপলোড হয়ে যাবে, যেগুলোতে তোরা চ্যাপ্টার ওয়াইজ কিছু অ্যাসাইনমেন্ট পাবি। ওই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু কমপ্লিটলি মোটামুটি ফ্রি অফ কস্টই পাবি, তোরা যে কেউ যখন খুশি বসে প্র্যাকটিস করতে পারিস। তো সেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ মোটামুটি টার্গেট রাখবি, এই অমুক বই তমুক বই বা যে বই হোক, একটা বই কেন, সেটাকে স্ট্রিক্টলি ফলো কর, ঠিক আছে? এবং সেখান থেকে কতগুলো প্রশ্ন, অ্যাটলিস্ট 150 টাকা করে এমসিকিউ, অ্যাটলিস্ট 150টা করে এমসিকিউ সেখান থেকে সলভ কর, পার চ্যাপ্টার 150টা, পার চ্যাপ্টার 150টা, মানে একদম আমি ইয়েদের মতন বলে দিচ্ছি, পার চ্যাপ্টার 150টা, ঠিক আছে? 150টা করে এমসিকিউ এখান থেকে তোদের সলভ করতে হবে। আর এই 150টা করে এমসিকিউ সলভ করার পর ওই চ্যাপ্টারটায় আমি বলছি শোন, তুই মহারথী হয়ে উঠবি। কেন স্যার, কিভাবে মহারথী হব? 150টা এমসিকিউ আটকাবে, 150টা হয় না একবার পড়ে, একবার পরে কারো 150টা হয় না ভাই, খুব ইন্টেলিজেন্ট সে নয় 149টা ঠিক করবে ভাই, 150টা ঠিক করলে এরকম লোক আছে কম, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ, আমি মিডিওকর স্টুডেন্ট, আমি নিজে বলছি, আমি নিজে মিডিওকর স্টুডেন্ট, আমি মিডিওকর স্টুডেন্টদের হয়েই কথা বলবো, যাদের 150টার মধ্যে 120টা 130টা ঠিক হবে, 20-30টা ভুল যাবে, আরো অনেক বেশি ভুল যেতে পারে, ভেঙে পড়ার কোনো কারণ নেই। ওই ভুলের জায়গাগুলো খুঁজে বার কর, আবার এনসিইআরটি খোল, লেকচার ফলো কর, লেকচার ফলো করতে পারিস, আমি বিভিন্ন টপিকগুলোকে পড়াবো এবং সেই এনসিইআরটিটাকে পার্ট বাই পার্ট ভেঙে 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 বোঝাবো, প্রতিটা অংশকে বোঝাবো। তো সেই লেকচারটা ফলো করলেই তোর কিন্তু অনেকটা উঠে আসবে ব্যাপারটা, ঠিক আছে? এবার লেকচার ফলো করলি, লেকচার ফলো করার পর এনসিইআরটি ফলো করতে হবে, আর তারপর আমাদের কি করতে হবে, এই লেকচারগুলো সেইগুলো ফলো করতে হবে। এবং সেখানে আমরা এনসিইআরটি বেসড এমসিকিউ কটা, 150টা, আমি কি বলছি, এনসিইআরটি বেসড এমসিকিউ আমাদের 150টা করে সলভ করতে হবে। এবং সলভ করার পর আমরা কিন্তু ওই চ্যাপ্টারটা যথেষ্ট ভালো করে শিখে যাব, যথেষ্ট ভালোভাবে শিখে যাব। আশা করি আমাদের আর ওই চ্যাপ্টারটা রিলেটেড কোনো প্রবলেম বা সমস্যা থাকবে না। যদি থাকে তাহলে আবার আমাদের এনসিইআরটিটা ঘুরিয়ে দেখতে হবে, আবার আমার ক্লাসটা ঘুরিয়ে দেখতে হবে, যদি সেখানে সেই টপিকটা বলা থাকে তো সেখান থেকে তুই পড়ে নিলি, ব্যাস। মানে হয়তো একবারে বুঝিসনি, দ্বিতীয়বারে বুঝবি, 3বারে বুঝবি, কিন্তু হাল ছাড়লে চলবে না বস, হাল ছাড়লে
চলবে না বস, ঠিক আছে? যখন স্বপ্ন দেখেছিস, ঠিক আছে, তো সেটাকে এইম বানিয়ে নে। যখন স্বপ্ন দেখেছিস সেটাকে এইম বানিয়ে নে, ঠিক আছে? এইমার্সরা কিন্তু কোনোদিন হারে না। তোর প্রিপারেশনই কি হবে? তোর প্রিপারেশনই হবে তোর সাকসেস। চল তাহলে এরপর আমরা কি নিয়ে আলোচনা করব? এনসিইআরটি, পিওয়াইকিউ সব পড়ে ফেলেছি, ভালো কথা, সব করে ফেলেছি। তাও মেজর স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্টরা কিছু কিছু বেসিক প্রবলেমস ফেস করে, আমি সেইগুলোকে নিয়ে আলোচনা করব। এই 150টা এমসিকিউ হলো তো, আমি বলছি এর মধ্যে আমি নিজে জোর দিয়ে বললাম তো এনসিইআরটি পড়তে, এর মধ্যে কিছু কিছু এমসিকিউ হবে যেটা তোর মনে হবে, ধর 5টা এমসিকিউ পেলি, যেটা তোর মনে হবে কি এই রে মনে হয় এনসিইআরটিতে নেই জিনিসটা, আরে খুঁজে পেলাম না তো, ওরমভাবে ডিটেলে তো লেখা নেই, তাহলে এই জিনিসটা কোথায় পাবো? অন্য বই এদিক ওদিক থেকে খুঁজলাম, নেট থেকে ঘাটলাম, ঘেটে ঘুটে কিছু একটা পেলাম, পড়ে রাখলাম, ভয় তৈরি হয়ে গেল, শালা এনসিইআরটি পড়ে তো হচ্ছে না, স্যার বলেছিল এনসিইআরটি পড়তে, এই তো কেস হয়ে গেল এনসিইআরটি। তাহলে যদি এইভাবে যদি 5 চ্যাপ্টার আমি একটা করে কোশ্চেন ছেড়ে দিই, তাহলে আমি কত কোশ্চেন ছেড়ে দেবো? এসব হিসাব ফিসাব ভুলভাল একটা ক্যালকুলেশন করে ভয়ের চোটে তুই কি করলি, কলেজ স্ট্রিট গেলি, গিয়ে এই মোটা মোটা মডিউল টডিউল কিনে আনলি। প্রচুর স্টুডেন্ট করে ভুল, অমুক ইনস্টিটিউটের মডিউল, তমুক ইনস্টিটিউটের মডিউল, অমুক রাইটারের বই, তমুক রাইটারের বই, এইরকম মোটা মোটা বই কিনে আনে। আরে নিট পড়ছি বাবা, এত পাতলা বই পড়লে হয়? বাবাও দেখবি, তোর বাবা মানে তোরা যারা দেখছিস আর কি, তোদের বাবারাও দেখবি এরকম জ্ঞান দিয়ে দেবে। তাই ভাবি নিট ডাক্তারি বইয়ে পাতলা বই পড়লে হয়? কেসটা খাওয়া ওইখানেই শুরু হলো। কেননা অত বড় সিলেবাস, ওই যে অত মোটা মোটা বই, তখন যখনই তুই কনসেন্ট্রেট করতে যাবি, হয়তো শুধু বায়োলজি পড়া হবে, ফিজিক্স কেমিস্ট্রি ছেড়ে যাবি, না হলে ফিজিক্স কেমিস্ট্রি যদি ওরকম ভাবে ডিটেলে ঢুকে যাস তাহলে বায়োলজিটা পড়া হবে না। 3টে সাবজেক্টে তোকে সমান এফোর্ট দিতে হবে। নিট কখনো বায়োলজির পরীক্ষা না, নিট কখনো বোটানির পরীক্ষা না, জুলজির পরীক্ষা না, নিট হচ্ছে পারফেক্ট স্ট্র্যাটেজি আর মাথা ঠান্ডা রাখার পরীক্ষা। ওই কোশ্চেন পেপারটা ওই মুহূর্তে অনেক রথী মহারথী পিএইচডি করার লোকও সলভ করতে পারবে না, আমি এটা বলতে পারি। ওই মুহূর্তে এক্সাম দিতে বসিয়ে দে আর ওকে আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়ে দে, এরকম ভাবে ভাগ করে দে, বায়োলজি স্যার আপনি 1 ঘন্টায় করুন, তারপর হচ্ছে স্যার কেমিস্ট্রি তরুণ স্যারকে বলে দিলি 1 ঘন্টায় করুন, আর এরকম ভাবে বলে দিলি, জাস্ট যে টিচারদেরই বলে দিলি যে 1 ঘন্টায় করুন, ঠিক আছে? তো এবার টিচারদেরও আমি বলছি, আমি নিজে টিচার হয়ে বলছি যে টিচারদেরও 1 ঘন্টায় ওই আনসার শিটটা সলভ করতে অনেক সমস্যা হবে। কেন? তার কারণ একটাই, কারণ ওইখানে কোশ্চেনগুলো এমন সিকোয়েন্সে সাজানো থাকে, টিচাররা হয়তো অনেকটাই বেশি সাকসেসফুল হবে কারণ তারা অনেক বছর ধরে পড়াচ্ছে। তুই হয়তো 1 বছর পড়ছিস এনসিইআরটিটা, বাট টিচাররা অনেক বছর ধরে পড়াচ্ছে, টিচারদের সাকসেস রেশিও তোদের থেকে একটু হলেও বেশি হতেই পারে, বাট সেখানে কিন্তু সে একটাই সাবজেক্ট পড়ছে। মানে কেমিস্ট্রি ধর তরুণ স্যার কেমিস্ট্রি পড়ছে, আমি ধর বায়োলজি, আমি বায়োলজিই পড়ছি, ফিজিক্স ধর সোমনাথ স্যার ফিজিক্সই পড়ছে বা পড়াচ্ছে। তো কেউ একটা সাবজেক্টই যদি সারাদিন ধরে পড়ায় তাহলে সেটা পারবি, সাধারণ ব্যাপার। কিন্তু তোকে 3টেই পারতে হবে। 3টে পারলে কি, তোকে এমন জায়গায় পড়তে হবে যেখান থেকে সিলেবাসের বাইরে থেকে বেরোবি না। একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি, সিলেবাসের বাইরে থেকে বেরোবি না, এনসিইআরটির বাইরে থেকে বেরোবি না। যদি একটা কোশ্চেন আসে তোর তো অপশন আছে, নিতে তো আমাদের অপশন আছে, তাই না? সব প্রশ্ন তো আমাকে বায়োলজিতে আনসার করতে হচ্ছে না, আমি তো অপশন পাচ্ছি। তাহলে ভেবে রাখ না ওটা অপশনে পড়বে, কপাল ভালো খারাপ থাকলে ছেড়ে দিবি। একটা কোশ্চেনে এমন কিছু আসবে যাবে না, ওই 2টো কোশ্চেনে আসবে না, কিন্তু তোর টোটাল যদি তোর 90টা প্রশ্ন থাকে, 90টা প্রশ্নের মধ্যে যদি তুই 3-4টে ছেড়েও দিস, এমন কিছু আসবে যাবে না, কিন্তু বাকিটাতে কনসেন্ট্রেট কর, বাকিটা যাতে ভুল না হয়, ঠিক আছে? বাকিটা যাতে ভুল না হয়। টোটাল সিলেবাসটার মধ্যে থেকে, টোটাল কোশ্চেন পেপারটার মধ্যে থেকে হয়তো 10%, 8 to 10% বেরোবে যেগুলো স্ট্রিক্টলি এনসিইআরটি থেকে না, বাট এনসিইআরটি থেকেই আছে। তোরা বুঝতে পারবি না যে ওটা এনসিইআরটি থেকে আছে, ওটার জন্য একটু বেশি এক্সপিরিয়েন্স দরকার, কিংবা ওটা আরো 4বার 5বার হয়তো আরো পড়লে বা জিনিসটাকে ঠিকঠাকভাবে বুঝলে হয়তো বুঝতে পারতি যে ওটা এনসিইআরটিরই প্রশ্ন ছিল। বাট স্ট্রিক্টলি আমি বলছি ওটা এনসিইআরটিরই প্রশ্ন, বাট তোদের মনে হবে বাইরের বই পড়লে ভালো হতো, কারণ এনসিইআরটিতে ওটা করে ডিটেলে এক্সপ্লেইন করে দেখা নেই, ভিতরের রসটা তুই বুঝতে পারিসনি, সেই জন্য কোশ্চেনটা তোর ভুল হয়ে গেছে। এনসিইআরটিতে হয়তো শব্দটা ছিল, ঠিক আছে? তো এবার ওই জায়গাটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে পুরো। আমি আজকের কথা এনসিইআরটির বাইরে কিছু বলবোই না। স্যার কখন থেকে এনসিইআরটি নিয়ে গেজিয়ে যাচ্ছেন, হ্যাঁ এনসিইআরটি, নিট মানে এনসিইআরটি, এর বাইরে কিছু হয় না, ঠিক আছে? এর বাইরে আমি স্ট্রিক্টলি বলে দিলাম কিছু হয় না, সোজা কথা, নিট মানে এনসিইআরটি। জুলজি পর, বোটানি পর, যাই পর, জুলজি নাওয়াজ স্যার বলবেন নিজের মতন করে, আমি বোটানিটাতে স্ট্রিক্ট থাকছি, এনসিইআরটির বাইরে কিছু হয় না। এনসিইআরটি পড়তে হবে, আমার ক্লাস নোট ফলো করতে হবে, যেটুকু বাইরের জিনিস দরকার আমি দিয়ে দেবো তার মধ্যে, আমি যেটা ক্লাসে করাবো তার মধ্যে যেটুকু বাইরের জিনিস দরকার আমি দিয়ে দেবো, বাট তুই এনসিইআরটির বাইরে ওই ক্লাস নোটের বাইরে বেরোবি না।
ঠিক আছে, যখনই আমরা কোশ্চেন সলভ করতে যাই, এদিকে মক দিতে যাই, ওদিকে মক দিতে যাই, সবাই আমাদের কনফিউজ করে দেয়। কেন? তার কারণ ওখানে অনেক আউট অফ এনসিইআরটি কোশ্চেন থাকে। বাট বলছি, যারা নিট দেয় তারা জানে এনসিইআরটির বাইরে কিচ্ছু আসে না। যদি আসেও সেটা খুবই মাইনিউট, খুবই কম, ওটা ইজিলি মানে তুই ওভারকাম করতে পারবি, সেটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, তো তারপর যেটা আছে সেটা হচ্ছে আমরা বলবো যে একটা ফিলোসফি সেটাকে খুব ভালোভাবে ফলো করবি। আর আরেকটা ছোট মাইনিউট, এটা লাস্টে আসছি, ফিলোসফিটা ভালোভাবে ফলো করার কথা। আর একটা ছোট মাইনিউট প্রবলেম, সেটার কথাও একটু বলি, যে একটা হয় কি, মানে বারবার পড়ার সমস্যা, বারবার পড়ার সমস্যা কীরকম? ধর ইউটিউবে ঘুরে ঘুরে দেখছিস, ঘুরে ঘুরে দেখতে দেখে কোনো এক টিচারের ABC কোনো এক টিচারের ভিডিও বা ক্লাস ভালো লেগে গেল। এবার যে চ্যাপ্টারটা তুই জানিস সেটাই আবার তার ক্লাসটা আবার দেখছিস, সময় নষ্ট হচ্ছে বেকার। ওটা যখন জানিস, ওখানকার PYQ, ধর লিভিং ওয়ার্ল্ড তুই জানিস, তোর PYQ হয়ে গেছে, তো তাহলে তো ওটা নিয়ে চাপ নেওয়ার কি আছে? PYQ করেছিস, পেরেছিস, তো ওটা তো আবার দ্বিতীয়বার পড়ে লাভ নেই। এবার একটা চ্যাপ্টার তুই একবার পড়লি, একটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিডিও দেখে, আবার তুই সেটাকে রিভাইজ করছিস 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিডিও দেখে, তাহলে তো টাইম কনজিউম হচ্ছে না? তো তুই একটা ক্লাসই 5 বার করে আমার লাভ কি? একটা ক্লাস টার্গেট রাখবে একবারে বা দুবারে পুরো ক্লিয়ার করে, আমার কাছে খাতা রেডি থাকবে, সে খাতা আমি 5 মিনিটে চোখ বোলালেই আমার হয়ে যাবে। প্রথমবার পড়ে হয়তো খাতাটা দেখে 5 মিনিটে হবে না, এই টাইমিংটা কমবে। মানে রিভিশন যতবার, ধর ফার্স্ট রিভিশন দিচ্ছিস, রিভিশন ফার্স্ট টাইম দিচ্ছিস, তখন দেখা গেল তোর চ্যাপ্টারটার পিছনে 1.5 ঘন্টা গেল, 1.5 আওয়ার গেল। দেন রিভিশন যখন সেকেন্ড হবে তখন চ্যাপ্টারটার পিছনে 1 আওয়ার যাবে। রিভিশন যখন থার্ড হবে তখন চ্যাপ্টারটার পিছনে 30 মিনিটস যাবে। এরকমভাবে দেখবি আস্তে আস্তে যদি 7-8 বার রিভিশন তোকে দিতেই হবে। যারা যারা নিট দিয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, যারা ক্র্যাক করেছে তাদের একটাই কথা, বায়ো এনসিইআরটিতে 8-10 বার পড়েছিলাম স্যার, একটাই কথা। ইভেন আমার বন্ধু বান্ধবরাও যারা পেয়েছে আর কি নিট দিয়ে, যারা মেডিকেলে বিভিন্ন কলেজে আছে তাদের সাথেও কথা বলেছি, সবাই একই কথা বলে যে বায়ো এনসিইআরটি পড়তে হয়। এনসিইআরটি 8-10 বার পড়েছি, বায়োলজি তো প্রচুরবার রিভাইজ করেছি। ঠিক আছে, তো বায়োলজি রিভাইজ না করে হবে না, কিন্তু বহুবার একই চ্যাপ্টার বারবার করে ওরকম ভাবে পাগলের মতন ওই ভিডিও দেখে দেখে ওভাবে করবি না বাবা, সময় নষ্ট হবে। আর আমি বললাম তোকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্টেই তোকে সমানভাবে মহারথী হতে হবে। ঠিক আছে, সমানভাবে 3টেতেই, মানে সব্যসাচী একসাথে কি করতো, 2টো হাতে কাজ করতো, তোর তুই আবার 3 নম্বর হাতটাও লাগবে, মানে বুঝতে পারছিস তো। স্ট্রিক্টলি যদি ঠিকঠাক টাইম বাউন্ডেড না হোস, সিলেবাস বাউন্ডেড না হোস, তাহলে শেষ করতে পারবি না। আবেগে পড়ে লাভ নেই। তোমাকে PhD করতে বলা হয়নি, তোমাকে থিসিস পেপার লিখতে বলা হয়নি। তোমার যে সাবজেক্ট ভালো লাগে তুমি তোমার কাছে লাগো, ভালো লাগা ভালোবাসা, কিন্তু তোমাকে এখানে যদি করতে হয় তাহলে তোমাকে সেই লেভেলে ডেডিকেশন নিয়ে করতে হবে, সেই লেভেলে স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হবে, নইলে কপালে দুঃখ আছে। ঠিক আছে, নইলে কিন্তু কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। এবার লাস্ট একটা কথা বলি। লাস্ট কথাটা হচ্ছে, যারা অল্পতেই ভেঙে পড়িস, হতাশাগ্রস্ত হোস, তাদের জন্য আমার একটা ফিলোসফিক্যাল থট। এই ফিলোসফিক্যাল থটটা আমি একজনের থেকে শিখেছিলাম। আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমাদের একজন মহারাজ এক সময় বলেছিলেন, আমি তোদের সাথে সেটাই শেয়ার করছি। মহারাজ একবার বলেছিলেন যে, স্বামীজি বলেন যে পৃথিবীতে সব কিছুই আমাদের দ্বারা সম্ভব, পৃথিবীতে সব কিছুই আমাদের দ্বারা সম্ভব। মানে আমি ভাবছি না আমি পারবো তাই আমি পারছি না, আমি ভাবছি না আমি পারবো তাই আমি পারছি না। তুই যদি একবার মন থেকে ঠিক করে নিস না তুই পারবি। দেখ এই 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 একটা লাইন জাস্ট, আই ক্যান অ্যান্ড আই উইল, আমি পারবো এবং আমি করব, এই একটা লাইন তোর জীবন বদলে দিতে পারে। আমি বলছি, এটা যদি একবার মনের ভিতরে ঢুকিয়ে নিতে পারিস না, যে আই ক্যান অ্যান্ড আই উইল, আমি পারি মানে আমি পারবো, আই ক্যান অ্যান্ড আই উইল, তো আমি করব। শুধু আমি পারি ভাবলে হবে না, ও আমি সব পারি, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যাস, ও ক্যাশ ব্যাপার, নিট ফিট তো আমি ডান হাতে লিখে বা হাতে খাতা জমা দেবো, হয়ে যাবে ব্যাস, ও সব কি ব্যাপার আছে উল্টো পাল্টা। এখন ঘোরার সময়, এখন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করার সময়, তো এই রকম ভাবলে হবে না। তো এই ভাবনা চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। ভাবনা চিন্তাটাকে এই দিকে নিয়ে যেতে হবে যেখানে আমি ভাববো যে হ্যাঁ আমি পারি এবং আমি সেটা করব, আমি সেটা করব, আই ক্যান অ্যান্ড আই উইল। এই ফিলোসফিটা যদি তোরা নিজেদের ভিতরে ইনবিল্ড করতে পারিস, নিজেদের ভিতরে এটাকে যদি জাগিয়ে তুলতে পারিস, নিজেদের ভিতরে আগুনটা, নিট কেন পৃথিবীর কোনো পরীক্ষায় তোর কাছে কি হবে না, তোর কাছে অসফলতার কারণ হবে না, মানে কোনো পরীক্ষাতে তুই অসফল হবি না।
অ্যাটলিস্ট এই ফিলোসফিটা নিয়ে এগিয়ে চলতে পারলে তোর কিন্তু কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় তুই আটকাবি বলে আমার মনে হয় না। আমি নিজে জবে থেকে এটাকে বিশ্বাস করা শুরু করেছি, পৃথিবীর কঠিন কঠিন কাজ যে বলেছে যে এটা হবে না তোর দ্বারা, এটা হয় না। আরে এই লাইনে গিয়ে সাকসেস আসে না, এই লাইনে পরীক্ষা হয় না রে, চাকরির পরীক্ষা। কি বলছিস টিচার হবি, সরকারি চাকরির জন্য পড়। অনেকে বলেছে আমাকে সরকারি চাকরি দেখ, ব্যাংকে বছরে বছরে পরীক্ষা হয়, দেখ অমুক WBCS এ বছরে বছরে পরীক্ষা হয়, টিচারই তো বন্ধ। কি করে সাকসেসফুল হবি তুই টিচার হয়ে? আমি আমার মনকে বলেছি যে হ্যাঁ আমি টিচার হব, আমার টিচিংটা ভাল লাগে, আমি ছাত্রদের পড়াতে ভালোবাসি, ওদের সাথে থাকতে ভালোবাসি, বিকজ অফ দ্যাট রিজন আই ওয়ান্ট টু বিকাম এ টিচার, আর আমি সেটা হব। আজকে আমি টিচিং করে মানে পড়িয়ে যথেষ্ট রকমভাবে আমি আমার নিজের মতো দিক থেকে বলছি আমি সফল, আমার নিজের স্যাটিসফ্যাকশন আছে, আই এম সাকসেসফুল। এটাই সব থেকে। আর কে কি ভাবলো আমার মনে হয় না, মোটামুটি আমি এখন সফল এবং আরো সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তাহলে এটাই আমি তোদের বলবো যে আই ক্যান অ্যান্ড আই উইল, এই ফিলোসফিটা যদি ফলো করতে পারিস তাহলে জীবনে কোনো কিছুতে আটকাবি না, কোনো কিচ্ছু তোদের আটকাতে পারবে না। আর আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো একটু মাথায় রাখিস। আস্তে আস্তে গোটা বছর আমাদের জন্য পড়ে রয়েছে, তো এরকম আরও অনেক কন্টেন্ট নিয়ে আসবো, আরও অনেক তোদের সমস্যার কথা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে তোরা থিওরিটিক্যাল কনসেপ্টসও পাবি। এবং সবাই যারা জানিস না তাদের জন্য বলে দিই, আমাদের সোমস ক্লাসরুমের তরফ থেকে তোদের জন্য রেমাল ব্যাচ আমরা লঞ্চ করেছি। রেমাল কেন? সোমনাথ স্যারের পরিভাষায় রেমাল হচ্ছে, আমাদের কিছুদিন আগেই একটা ঝড় এসেছিল রেমাল নামে, তাই তো? তো সেই রকম একটা ঝড় যেটা বাংলায় তোদের মনের মধ্যে দিয়ে, তোদের মাথার মধ্যে দিয়ে নিজ সংক্রান্ত সমস্ত মিসকনসেপশন, সমস্ত ডাউট, সমস্ত রকম সংকোচ সব দূর করে দিয়ে তোদেরকে একেবারে উড়িয়ে দিয়ে কোথায় নিয়ে যাবে? একবারে মেডিকেল কলেজের দোরগোড়ায় নিয়ে যাবে। এই জন্যই ব্যাচটার নাম রেমাল ব্যাচ। ঠিক আছে, অনেকেই বলছে, অনেকেই কমেন্ট করছে রেমাল এবার আমার ব্যাচের নাম হয় নাকি? এই জন্যই সোমনাথ স্যারের চিন্তা ভাবনায় এই জন্যই ব্যাচটার নাম রেমাল। ঠিক আছে, এটা পুরো ঝড় গোটা পশ্চিমবঙ্গ উড়িয়ে নিয়ে যাবে, সেই জন্যই এটা রেমাল ব্যাচ। চল তাহলে দেখা হচ্ছে ব্যাচের পরপর ক্লাস আসবে, ইউটিউবে আসবে, অ্যাপে আসবে। চল টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।